দেখুন, আপনারা যখন গাড়ি চালাতে পারেন আর এর আগে গাড়ি চালিয়েছেন, তাহলে টেনশন আছে এমন একজনকে গাড়ির স্টিয়ারিংয়ে বসাতে গেলেন কেন? না স্যার, আমরা কিন্তু ওকে বারবার বলেছিলাম যে গাড়িটা ও না চালিয়ে আমরা চালিয়ে নিতে পারি। ইনফ্যাক্ট আমি তো বলেছিলাম যে আমি গাড়িটা চালিয়ে নেবো, ও রাজি হয়নি স্যার। ও বারবার একই কথা বলছিল যে ও নাকি গাড়ি না চালালে ওর আরও বেশি টেনশন হবে, আর ওর তো এই রাস্তাঘাটগুলো চেনা, ওর মনে হয়েছিল যে ও চালালে হয়তো ঠিক টাইমে পৌঁছে যেতে পারবে, আমরা চালালে বোধহয় আরও দেরি হয়ে যাবে। ইনফ্যাক্ট ও যেরকমভাবে তাড়াহুড়ো করে গাড়ি চালাচ্ছিল, এর আগেও দুবার অ্যাক্সিডেন্ট হতে হতে আমরা বেঁচেছি। তখন আমি ফোর্সফুলি ওকে বলেছিলাম যে গাড়িটা আমি চালিয়ে নিতে পারি, কিন্তু ও রাজি হয়নি। দেখুন, এনকোয়ারি তো হবেই, আর বডি অলরেডি পোস্টমর্টমে চলেও গেছে। সমস্ত রিপোর্ট আসার পরেই আপনাদের ছাড়তে পারবো, তার আগে কিছু বলতে পারছি না। ঠিক আছে স্যার, আমাদের তাতে কোনো প্রবলেম নেই। ইনফ্যাক্ট আপনারা আমাদের থেকে যা কোঅপারেশন লাগবে আমরা করতে রাজি আছি। তার জন্য যদি আমাদেরকে এখানে কয়েকদিন থাকতে হয়, কোনো অসুবিধা নেই। দেখুন, যতদিন প্রয়োজন ততদিন তো থাকতে হবেই আপনাদের এখানে, তাই না? এই ব্যাপারে আমার কিছু করার নেই, হেল্পলেস আমি। আর তা না হলে আপনারা এখানে একটা কাজে এসেছেন, আপনাদের আটকাবেও কেন? যেখানে মৃত্যু এরকম একটা ঘটে গেল এখানে, সেখানে আমার তো কিছু করার নেই। তাছাড়া তার বাড়ির লোক যদি থানায় ডায়েরি করে সেটা আলাদা ব্যাপার। আর যতদূর শুনছি তার ওয়াইফও হাসপাতালেই আছে। হ্যাঁ স্যার, কাল রাত্রে ডেলিভারি হয়েছে, ছেলে হয়েছে ওদের। আমরা রাতে হসপিটালেই ছিলাম, কিন্তু উনি খুব পেইনে ছিলেন, তাই দেখা করা হয়নি। তারপর তো আজ সকাল থেকে এখানে আসার জন্য আমরা এখনই পুলিশ স্টেশন থেকে বেরিয়ে ওনার সঙ্গে দেখা করতেই যাব। হ্যালো, হ্যাঁ, আমি এসপি অয়ন ঘোষ বলছি। হ্যাঁ স্যার, বলুন স্যার। বলছি যে আপনারা কি ডক্টর অয়নদীপ ঘোষ বলে কাউকে ইন্টারোগেট করছেন? ইজ ইট? হ্যাঁ স্যার, গতকাল রাতে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, আর যিনি গাড়ি চালাচ্ছিলেন তিনি মারা গেছেন। আর আপনি যার কথা বলছিলেন তিনি ওই গাড়িতেই ছিলেন, তাই ন্যাচারালি। না, বুঝতে পেরেছি। আপনাদের যা তদন্ত করা সেটা তো করতেই হবে। বডি পোস্টমর্টমে চলে গেছে? হ্যাঁ স্যার, আমরা বডি অলরেডি পোস্টমর্টমে পাঠিয়ে দিয়েছি, আর যেখানে ঘটনাটা ঘটেছিল সেখানে ইনভেস্টিগেটও করে এসেছি, কিছু ছবিও তুলে নিয়ে এসেছি স্যার। ওয়েল ডান। আপনাকে পার্সোনালি আমি একটা কথা বলছি। দেখুন, এই ডক্টর অয়নদীপ ঘোষ আমার অত্যন্ত পরিচিত, খুব চেনা। উনি খুব ভালো মানুষ, মানে প্রত্যেক বছরই এখানে মেডিকেল ক্যাম্প করতে আসেন। ন্যাচারালি একটা গাড়ি হায়ার করেছেন আর একজন ভালো ড্রাইভার নিয়েছেন যিনি রাস্তাঘাট চেনে। তো যিনি মারা গেছেন ওনার সঙ্গে এনার একটা সম্পর্ক আছে বহুদিনের, সেটা আমি জানি। তাই বলছিলাম যে প্রয়োজনের অতিরিক্ত ইনটিউশন কাজে লাগিয়ে আপনারা কিছু করতে যাবেন না, প্লিজ। ও, আর একটা কথা। হ্যাঁ স্যার, বলুন। বলছিলাম যে ইনি একজন ডক্টর, মানে খুব গুড রেপুটেশন আছে ওনার। দেখবেন বেশিক্ষণ যাতে ওনাকে এখানে আটকে থাকতে না হয়। না স্যার, একেবারেই না। আর আপনি যেহেতু বলে দিয়েছেন উনি আপনার পরিচিত, তাই সেভাবেই আমরা টেক কেয়ার করব। আর প্রয়োজন ছাড়া ওনাকে আমরা 1 মিনিটও আটকে রাখবো না। থ্যাংক ইউ সো মাচ। আর কি হচ্ছে আমাকে একটু আপডেট দেবেন, ঠিক আছে? হ্যাঁ স্যার, নিশ্চয়ই স্যার। ওকে স্যার, রাখছি তাহলে স্যার। ওকে, থ্যাংক ইউ। স্যার, এটা কি আমার ব্যাপারে কোনো ফোন এসেছিল? হ্যাঁ, এসপি অয়ন ঘোষ আপনার কে হন? কেন বলুন তো? না, উনি ফোন করেছিলেন। ও, কি বললেন? না, বললেন যে অকারণে যেন আপনাকে হ্যারাস না করা হয়। আপনাকে আমরা অকারণে হ্যারাস করতেই বা যাবো কেন? আমাদের এতে কি স্বার্থ আছে বলুন? আর তাছাড়া বললেন আপনি খুবই ভালো মানুষ, প্রতি বছরই আসেন এখানে মেডিকেল ক্যাম্প করতে, তাই একজন পরিচিত লোককে নিয়েছেন যাতে রাস্তা চেনা যায়। একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। আর আরও বললেন উনি আপনাকে যেন আমরা অকারণে এখানে আটকে না রাখি, আর যেন গ্রিল না করি। দেখুন, আমরা আপনাকে কেন বিনা প্রয়োজনে এখানে আটকে রাখবো আর গ্রিলই বা কেন করবো? আমাদের তো তাতে কোনো স্বার্থ নেই। যতটুকু প্রয়োজন, যে কদিন প্রয়োজন, সেটুকু সময় আপনাকে এখানে রাখবো, তার একটুও বেশি আমরা এখানে রাখবো না। বাই দ্য ওয়ে, উনি আপনার কে হন? রিলেটিভস? আচ্ছা, যে মহিলা
আপনার সঙ্গে কথা বলছিলেন যে ভদ্রমহিলা, উনিও কি আপনার রিলেটিভ হন নাকি? আর কোনো প্রশ্ন আছে আপনার? না, ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই থাক। পোস্টমর্টমের সমস্ত রিপোর্ট আসুক, বলা যাবে কত তাড়াতাড়ি আপনাকে রিলিজ করতে পারি। ওকে, দেখি আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে রিলিজ করে দিতে পারি, রিলিজ করে দেবো। একদিন আপনার বেশি সময় এখানে আটকে রাখবো না। আপনার যতদিন আমাদেরকে এখানে আটকে রাখতে হবে বলে আপনার মনে হয় আপনি আটকে রাখতে পারেন, আমাদের তাতে কোনো অসুবিধাই নেই। তাছাড়া কে কি বললো তাতে আমাদের সত্যি কিছু যায় আসে না। আপনি যেটা ডিউটি আপনি করুন। আসি স্যার, চল। সুপ্রদীপ, তোরা হোটেলে ফিরে যা, আমার কিছু কাজ আছে, আমি করে আসছি। আচ্ছা ঠিক আছে, ওকে চল। থ্যাংক ইউ স্যার। মূল বলে দিয়েছি, ওকে অকারণে আটকে রাখবে না। তবে ওই রুটিন ফর্মালিটিস যেগুলো আছে ওগুলো তো করতেই হবে। তুই কাঁদছিস কেন বল দেখিনি? আবার তুই কাঁদছিস? কোথায় কাঁদছি বিবিদি? তুমি খালি আমাকে কাঁদতেই দেখছো। শোন, আমার চোখে না একদম ধুলো দিতে আসবি নি। চোখ দিয়ে জল পড়ছে, দেখতে পাচ্ছি। বললাম তো, আমরা যখন আছি তখন এবারই ভাবটা করিয়ে দিই। যাবে, দেখা করবে। না অয়নদা, আমি ভাবছি আমি একটু স্নান করব। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি আমার ঘরে আছি। তোকে দেখে আমার বুকের ভেতরটা কেমন করছে রে। তোর খুব কষ্ট হচ্ছে তাই না? আমি বুঝতে পারছি বোন, তোর ভেতরটা খুব কষ্ট হচ্ছে। কাউকে ভালোবাসলে এতটাই কষ্ট পেতে হয় তাই না বোন? তুমি তোমার ছেলেকে দেখে গেলে না? তুমি কোথায় চলে গেলে? আমি কি করে থাকবো তোমাকে? আমি কি করে থাকবো তোমাকে ছাড়া? আমি কি করে থাকবো তোমাকে ছাড়া? তুমি কোথায় চলে গেলে? তুমি প্লিজ এসো, রাখে আমি একা একা থাকতে পারবো না। প্লিজ তুমি এসো। বারণ করেছিলাম তোমাকে, বারণ করেছিলাম সেদিন যেতে। সেদিন কলকাতা থেকে ওরা না এলে কখনোই হতো না। না এলে তুমি যেতে না। রাকেশ, তুমি কোথায় চলে? শুনুন 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 শুনুন, বাচ্চাটার স্বার্থে আপনাকে ভালো থাকতে হবে। বাচ্চাটার কথা একবার ভাবুন। এখনো কিন্তু আপনি বাচ্চাটাকে বেস্ট ফিট করাননি। আপনি জানেন না এই সময় বাচ্চাটা কত প্রয়োজন? জানতে চাই না, আমি জানতে চাইও না আমাকে। বাচ্চাটাকে দেখতে চাই না, দেখতে চাই না বাচ্চাটাকে আমি। অপয়া, অপয়া ও নাকি? একদম আনবেন না, একদম জানো না আমাকে। ওই বাচ্চাটা একদম আনবেন না আমার সামনে, একদম আনবেন না, জানো না আমাকে। কিন্তু ও তো আপনার বাচ্চা, আপনার আর রাকেশের সন্তান। আপনার হাজবেন্ডের কষ্ট হবে না? তার আত্মার কষ্ট হবে না? এসব আপনি কি বলছেন? আপনি চলে যান, চলে যান এখান থেকে, ছাড়ো আমাকে। চলে এখান থেকে আপনি। আমি বাচ্চার মুখ দেখতে চাই না, দেখতে চাই না এই বাচ্চাকে আমি। ও আল্লাহ, অপয়া, আপনি যান, আপনি চলে যান, এখান থেকে ছাড়ো আমাকে, ছাড়ো, চলে যান এখান থেকে, চলে যান। ম্যাডাম আপনি একটু শান্ত হন প্লিজ। আচ্ছা বলুন তো, ওর কি দোষ আছে তাই না? আপনি যেরকম আপনার স্বামীকে হারিয়েছেন, ও তো একইভাবে ওর বাবাকে হারিয়েছে তাই না? একটু শান্ত হন ম্যাডাম, একটু শান্ত হন। আপনাকেই তো এখন ওর মা বাবা সবার দায়িত্বটা পালন করতে হবে তাই না? আর দেখুন, অ্যাক্সিডেন্টের উপর তো কিছু বলার থাকে না, না আমাদের কারোরই হাত নেই। প্লিজ আপনি একটু শান্ত হন ম্যাডাম, এরকম প্লিজ করবেন না। একটু শান্ত হন ম্যাডাম প্লিজ।
এক্সকিউজ মি, আমি ভেতরে আসতে পারি প্লিজ? বলুন। নমস্কার, আমার নাম ডক্টর অয়নদীপ ঘোষ। রাকেশ সেদিনকে যে গাড়িটা চালাচ্ছিল, আনফর্চুনেটলি আমি সে গাড়িটাতেই ছিলাম। কীভাবে সাহায্য করতে পারি বলুন আপনাকে? আমি একবার রাকেশের ওয়াইফের সঙ্গে দেখা করতে চাই। ইনফ্যাক্ট পসিবল হলে একবার ওর বাচ্চাটাকেও দেখতে চাই। আপনি তো বুঝতেই পারছেন ডক্টর, এরকম একটা ডিজাস্টারের পরে কনস্ট্যান্টলি থানা পুলিশ চলছিল। এই জন্যই কাল রাতে যখন আমি এসেছিলাম তখন উনি ঘুমিয়েছিলেন। ও কিন্তু নর্মাল ব্যবহার করছে না। আপনি কি ওর সাথে দেখা করতে যাবেন? হ্যাঁ ডক্টর, দেখা তো করতেই হবে। আর আপনি চিন্তা করবেন না, আমি তো নিজে প্রফেশনাল একজন ডাক্তার, আমি হ্যান্ডেল করে নেব। ওকে, আসুন আসুন। নার্স, ওনার যে ট্রিটমেন্টগুলো চলছিল ওগুলোই চলবে। প্রয়োজন হলে আমাকে ডাকবেন, আমি আসছি। হ্যাঁ, আমি তোমায় খুন করে দেবো, তোমাকে আমি খুন করে দেবো। তুমি মেরেছো না? তুমি আমার স্বামীকে মেরেছো। ছাড়ো আমাকে, আমি তোমাকে খুন করে দেবো। তুমি আমার স্বামীকে মেরেছো, তুমি রাকেশকে মেরেছো, আমি তোমায় খুন করে দেবো। ছাড়ো আমাকে, আমি খুন করে দেবো। তুমি মেরেছো আমার স্বামীকে, তুমি রাকেশকে মেরেছো। বেশ, তোমার যদি মনে হয় এটা করলে তবেই তুমি শান্তি পাবে, তুমি এটাই করো। আর সে ব্যবস্থা আমি তোমাকে করে দেবো। তবে তার আগে কিছু জরুরি কথা আছে আমার, সেগুলো বলার জন্য একটু সময় দরকার। বেরিয়ে যাও, বেরিয়ে যাও তুমি, বেরিয়ে যাও তুমি। তোমার মুখও দেখতে চাই না আমি। তোমার জন্য রাকেশ চলে গেছে, তোমার জন্য রাকেশ শেষ হয়ে গেছে, তোমার জন্য। দেখো মিলি, আমি তো তোমার কাছে এখানে নাই আসতে পারতাম। তোমার সঙ্গে না দেখা করেই চলে যেতেও পারতাম। আমি জানি যেটা ঘটেছে সেটা কতটা আনফর্চুনেট, কিন্তু বিশ্বাস করো এটার জন্য আমাদেরও কম হেনস্থা হতে হচ্ছে না। থানা পুলিশ হয়েছে, বারবার আমাদেরকে ইন্টারোগেট করা হচ্ছে। আমি এখানে শুধুমাত্র তোমার সঙ্গে একবার দেখা করতে এসেছি, তোমার বাচ্চাটাকে একবার দেখতে এসেছি। কি দেখতে এসছো তুমি? মজা? হ্যাঁ, মজা দেখতে এসেছো তুমি? মজা দেখতে এসেছো এখানে? অনাথ হয়ে গেছি আমরা, অনাথ হয়ে গেছে আমাদের, কিছু নেই আর তুমি মজা দেখতে এসেছো এখানে? মজা দেখতে আমি আসিনি, আমি সেরকম মানুষ নই। এনিওয়ে, নিজের মুখে নিজের কথা কি বলবো বলো? অবশ্য তোমারও দোষ না, তুমি তো আমাকে চেনোই না। রাকেশ চিন্ত। অনেক বছরের আলাপ ছিল আমাদের মিলে, অনেক দিনের সম্পর্ক, অনেক স্মৃতি। এর আগেও বহুবার আমরা পাহাড়ে এসেছি, রাকেশ আমাদের নিয়ে নানান দুর্গম জায়গায় গেছে। তবে তুমি হয়তো ঠিকই বলেছ, এবারে যা ঘটেছে তার কিছুটা দোষ হলেও তো আমাদের, কিছুটা দোষ তো আমার। আমি যদি সেদিন তোমাদের বাড়িতে না আসতাম তাহলে রাকেশ আমাদের সঙ্গে যেত না, এরকম কিছু ঘটতো না। তবে বিশ্বাস করো মিলি, আমি কিন্তু রাকেশকে জোর করতে চাইনি। প্রতিবার এদিকে এলে যেভাবে আমি রাকেশকে জানাই
যেভাবে রাকেশ আমাদের নিয়ে সব জায়গায় যায় এবারও তাই করেছিলাম। তাছাড়া আমি তো জানতাম না যে ওর এর মধ্যে বিয়ে হয়েছে, তুমিও জীবনে এসছো। এনিওয়ে আমি শুধু একটা কথাই বলতে এসছি মিলি, তোমার আর তোমার বাচ্চার সমস্ত রেসপন্সিবিলিটি আজকের পর থেকে আমারই হওয়া উচিত। আমি তোমাদের রেসপন্সিবিলিটি নিতে চাই। কি বললে তুমি? কি বললে? তুমি আমার রেসপন্সিবিলিটি নিতে চাও? তুমি আমাকে রক্ষিতা বানাতে চাও? মিলি প্লিজ, কি বলছো ভেবে বলো। এরকম কথা বলতে নেই প্লিজ। বলতে নেই? তুমি জানো আমরা পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম, কেউ অ্যাকসেপ্ট করেনি, আমাদের কারোর ফ্যামিলি অ্যাকসেপ্ট করেনি আমাদের। এখন এই বাচ্চাটাকে নিয়ে আমি একা একা কি করে লড়বো সবার সাথে? কি করে লড়াই করবো বলো তো? আমি কখনো কিচ্ছু করিনি, রাকেশ আমায় কখনো কিছু করতেই দেয়নি। তুমি আমাদের সব স্বপ্ন শেষ করে দিয়েছো, সব স্বপ্ন ধ্বংস করে দিয়েছো তুমি। আমি বাইরে তোমার ডাক্তারদের সঙ্গে কথা বলছিলাম মিলি, জানতে পারলাম তুমি নাকি তোমার বাচ্চার দিকে ঘুরে তাকাচ্ছ না। দেখো তুমি তো জানো তোমার নিজের বাচ্চার পাশে থাকাটা এই মুহূর্তে ঠিক কতটা জরুরি। ইনফ্যাক্ট এই বাচ্চাটার এই মুহূর্তে শুধুমাত্র তোমাকেই দরকার। আমি জানি তোমার যে ক্ষতি হয়েছে সেটা আমরা কোনোদিনও পূরণ করতে পারবো না, কিন্তু আমি সত্যিই চাই না যে তোমার বাচ্চার কোনো ক্ষতি হোক। সেই দায়িত্বটা ঠিক যেভাবে আমার, সেভাবেই তোমারও। আমার কিছু চাই না, বিশ্বাস করো, আমার আর কিছু চাই না। প্লিজ আমাকে রাকেশ কিনে দাও, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ আমাকে ওকে এনে দাও না, আমার আর কিছু চাই না। প্লিজ আমাকে ওকে। সেটা যদি আমার পক্ষে পসিবল হতো আমি সেটাই করতাম মিলি। সেটা যদি আমার হাতে থাকতো আমি সব থেকে আগে সেটাই করতাম, কিন্তু সেটা তো সত্যি আমার হাতে নেই। আমার কেন, সেটা আমাদের কারোর হাতেই নেই। রাকেশ আমাদের সবাইকে ছেড়ে আমাদের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। কিন্তু আমাদের হাতে যতটুকু আছে সেটা তো আমাদের করা উচিত। তোমাকে নিজের বাচ্চাটার খেয়াল রাখতে হবে মিলি। আমি সত্যি তোমার আর তোমাদের বাচ্চার সমস্ত দায়িত্ব নিতে চাই। তোমার যদি মনে হয় তুমি এখানে থেকে বাচ্চাটাকে বড় করবে, ওকে এখানে মানুষ করবে, এখানে পড়াশোনা করবে, তাই হোক। আমি যে কোনো শর্তে রাজি। আর তোমার যদি আমার মুখের কথার উপর বিশ্বাস না হয়, বেশ, আমরা প্রয়োজনে সবটা ডকুমেন্ট করবো, লিগালি লেখাপড়া করে নেবো। লেখাপড়া? তুমি লেখাপড়া করে আমার আর আমার সন্তানের দায়িত্ব নেবে? তারপরে তুমি আমার হাজব্যান্ডকে মেরেছো না? হ্যাঁ, তা নাহলে তুমি এখানে কেন এসেছো? হ্যাঁ, তা নাহলে তুমি এখানে কেন এসেছো? বলো, ছাড়ো না আমাকে, ছাড়ো না। কেন এসেছো এখানে? হ্যাঁ, তুমি মেরেছো না? তুমি আমার হাজব্যান্ডকে মেরেছো। দেখো মিলি, আমি যদি সত্যি রাকেশের মৃত্যুর জন্য দায়ী হই তাহলে তোমার সাজা হবে, জেল হাজত হবে। আফটার পুলিশ তো অলরেডি ইনভেস্টিগেট করছে, আমি তো আর ছাড় পাবো না। তবে আমি এটুকু জানি যে এতে আমার কোনো দোষ নেই। পুলিশের সঙ্গে যেভাবে কোঅপারেট করার আমি করছি, তাদেরকে সবটা খুলে বলেছি, তারপরে তোমার কাছে এসছি।
কিন্তু এটার থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছি না। আমি বলছি না যে আমি খুব মহান কিছু করেছি, আমার জায়গায় অন্য যে কেউ থাকলে এটাই করতো। আমি শুধু তোমাকে এটুকুই বলতে চাই মিলি, যে তুমি তোমাদের বাচ্চাটার খেয়াল রাখো। এই সময় একটা বাচ্চার সব থেকে বেশি প্রয়োজন তার মাকে। আর বাবাকে? বাবাকে লাগে না? লাগে না বাবাকে? লাগে, কিন্তু মা ছাড়া চলে না। আমার হাজবেন্ডকে মেরে বলছে বাবাকে লাগে না? না মিলি, আমি তোমাকে সে কথা বলিনি। আমি শুধু এইটুকুই বলেছি যে এরকম একটা সিচুয়েশনে বাচ্চার মাকে অনেক বেশি প্রয়োজন। আর এই বাচ্চাটা তো তোমাদের দুজনের বাচ্চা। তোমাদের নিশ্চয়ই অনেক স্বপ্ন ছিল ওকে ঘিরে, তোমাদের ভালোবাসার ফল। ওকে এভাবে অবহেলা করো না মিলি। আমাদের উপর রাগ করে যেটা হয়েছে সেটার উপর রাগ করে ওকে দূরে ঠেলে দিও না। আমার পুরো জীবনটা ধ্বংস করে দিয়েছো, আমাদের সব স্বপ্ন ধ্বংস করে দিয়েছো। তুমি কেন এসেছিলে পাহাড়ে? কেন এসেছিলে পাহাড়ে? কেন এসেছিলে পাহাড়ে? অয়নবাবু যে একজন খুব নামকরা আইপিএস অফিসার আমি জানি। তো কিছুই না, আমার যদি দয়ার প্রয়োজন পড়তো আমি নিজে ওনাকে বলতে পারতাম। আর সব থেকে বড় কথা হলো, আমি তো তোমাকে বলিনি যে তুমি আমার উপকার করো, আমার হেল্প করো। আমি কি খুব বড় অন্যায় করে ফেলেছি? হ্যাঁ মোহন, চলো 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 পাল্টা